ঘুমের মধ্যে ফিস ফিস করে কেউ একজন আমার সাথে কথা বলে। এই কথা বলা শুরু হয়েছে সপ্তাহ দুয়েক আগে। 2 সপ্তাহের মধ্যে মোট 3বার এরকম হয়েছে। মাঝরাতে হঠাৎই কানের কাছে এক নারী কণ্ঠ বলে উঠল, ফাহিম, রান্নাঘরের গ্যাস লিক হয়ে গেছে, শিগগিরই উঠে পড়ো, না হলে সবাই মারা পড়বে। আমি জেগে উঠে ভূত ভূত বলে চিৎকার করলাম। সাথে সাথে মা, রুবা আপু, ভাইয়া, তিনজনই ছুটে এলেন। বাবা সেদিন বাড়ি ছিলেন না। আমি কাঁদতে লাগলাম। রুবা আপু ধমকে বলল, ইউনিভার্সিটিতে পড়া ছেলে, স্বপ্ন দেখে এমন ভ্যা ভ্যা করে কাঁদছিস, লজ্জা করে না? আমি নিজেকে একটু ধাতস্থ করে বললাম, স্বপ্ন না, এক মেয়ে ভূত। কানের কাছে এসে কী সব যেন বলল। ভাইয়া হেসে বলল, কি বলল? তোর মেয়ে ভূত। আমি সবটা খুলে বললাম। রুবা আপু আর ভাইয়া দুজনেই আমাকে বকাবকি করলেন। মা দোয়া পরে মাথায় ফু দিতে দিতে বললেন, কিচ্ছু হয়নি বাবা। আমি তবুও কাঁদতে লাগলাম। রুবা আপু বললেন, সব তোর মনের ভুল, দেখবি প্রমাণ করে দেব। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। রুবা আপু বলল, চল এখনই আমার সাথে রান্নাঘরে। অনিচ্ছা সত্ত্বেও রুবা আপুর সাথে রান্নাঘরের দিকে গেলাম। কিছু দূর যেতেই গ্যাসের তীব্র গন্ধে সবাই ভয় পেয়ে যায়। এরপর থেকে সবার ধারণা আমাদের বাড়িতে পরী আছে, আর সেই পরী আমার উপর আসর করেছে। বাবা এক হুজুরের কাছ থেকে তাবিজ কবজ নিয়ে এসে আমাকে দেয়। মা প্রতিদিন রাতে দোয়া পড়ে মাথায় ফু দেয়। প্রথম কয়েকদিন ভাইয়া আমার পাশেই ঘুমিয়েছে। ঘুমিয়েছে বললে ভুল হবে, সারা রাত জেগে ফোনে কথা বলেছে। তারপর আমি নিজেই বারণ করে দিয়েছি। দিন ছয়েক পর আবারও সেই একই কণ্ঠস্বর বলে উঠল, ফাহিম, ফাহিম, তাড়াতাড়ি রুবার ঘরে যাও, রুবা বিষ খেয়েছে। আমি ধরপড় করে উঠে রুবা আপুর রুমের দিকে ছুটে গেলাম। এবার আর ভয়ের কথা মনে রইল না। এবার শুধু মাথায় একটা ব্যাপারই ছিল যে রুবা আপু মরে যাচ্ছে, তাকে বাঁচাতে হবে। রুবা আপুর ঘরে গিয়ে রুবা আপু বলে ডাকাডাকি করেও যখন সাড়া পাচ্ছিলাম না, তখন আমি ভাইয়া, বাবা, দারোয়ান চাচা এরা মিলে দরজা ভেঙে ফেললাম। দরজা ভেঙে দেখি রুবা আপু অচেতন হয়ে পড়ে আছে। মুখ থেকে এক ধরনের বিশ্রী পদার্থ বের হয়েছে। স্থানীয় হসপিটালে নেওয়ার পর জানা গেল, গাছে দেওয়া ওষুধ খেয়ে রুবা আপুর এই অবস্থা হলো। মোটামুটি পরিবেশ শান্ত হওয়ার পর ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো, তুই কি করে জানলি ফাহিম? কেন জানি না, আমি সত্যিটা বলতে চাইলাম না। আমি বললাম, অনেকক্ষণ ধরে রুবা আপুকে ডাকছিলাম, কিন্তু সাড়া পাচ্ছিলাম না, তাই ভয় পেয়ে যায়। ভাইয়া সহ বাকিরাও আমার কথা বিশ্বাস করলো, কিন্তু ভিতরে ভিতরে একটা ভয় আমাকে তাড়া করে বেরালো। কে এই মেয়ে? সত্যিই কি ভূত বলতে কিছু আছে? টেকনোলজি ভূত বিশ্বাস করে না, তাহলে কি সত্যি জিন পরি টাইপের কিছু? আমি এই ব্যাপারে আর কাউকে কিছু বললাম না। নিজে ইন্টারনেট ঘাটাঘাটি করে জিন সম্প্রদায় সম্পর্কে জেনে নিলাম। তবুও অস্থিরতা কমছিল না বলে ইউনিভার্সিটিতে গিয়ে কথাগুলো ইরাকে বললাম। ইরা আমার ইউনিভার্সিটির ক্লোজ বন্ধু। আমার কথা শুনে ইরা গম্ভীর গলায় বলল, এই কথাটা আমি ছাড়া আর কাউকে কি তুই বলেছিস? না, চল, আমার পরিচিত এক সাইকিয়াট্রিস্ট আছে, তার কাছে যাই। ইরার কথা মতো আমি সত্যিই সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম। সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক বুড়ো। সে আমার সমস্যা শুনে খসখস করে কাগজে ঘুমের ওষুধ লিখে দিয়ে বলল, রাতে ঘুমানোর আগে গরম দুধে মধু মিশিয়ে খাবেন। ভদ্রলোকের আচরণে আমি হতাশ হলাম। গল্প উপন্যাসে সাইকিয়াট্রিস্ট সম্পর্কে যা পড়েছি, উনি তার উল্টো। সাইকিয়াট্রিস্টের দেওয়া ওষুধ আমি 2 দিন খেয়েছিলাম, তারপর থেকে শুধু ঘুমিয়েই দিন কাটে। এমনকি খাওয়ার টেবিলেও ভাত মুখে নিয়ে আমি ঘুমিয়ে যাই। আমার বাবা, মা, ভাইয়া ভাবলেন আমি নেশাজাতীয় দ্রব্য খেয়ে ঘুমিয়ে কাটাচ্ছি। শুরু হলো আমার উপর নজরদারি। ভাইয়া রাতে ঘুমাতে আসে, সারা রাত জেগে ফোনে কথা বলে, ভোরবেলা ঘুমিয়ে যায়। রুবা আপু এখন পুরোপুরি সুস্থ, কিন্তু তার সুইসাইডের চেষ্টার কারণ সম্পর্কে আমি কিছু জানলাম না। তবে আন্দাজ করলাম বয়ফ্রেন্ড ঘটিত কোনো ব্যাপার। রুবা আপুর বিয়ের চেষ্টা করছে বাবা মা। রুবা আপু আমাদের বাসায় থাকে। তার মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেছেন, তাই সে বাবার সাথে থাকেন না। তার বাবাও খুব একটা খোঁজ খবর নেন না মেয়ের। কিন্তু সুইসাইডের ঘটনার পর সবাই খুব সচেতন হয়ে যায় তার ব্যাপারে। এরপর ঠিক 8 দিন পর আবারও সেই একই কণ্ঠস্বর আমাকে জানান দেয় যে দক্ষিণ পাড়ায় আগুন লেগেছে, আর লুনা একা এক ঘরে আটকে পড়েছে। এই লুনাও আমার সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে। আমার চেয়ে পড়াশোনায় ভালো হওয়ায় লুনা আমার চোখের বিষ। আবারও সেই গা ছমছমে অনুভূতি। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে বেরিয়ে গেলাম। আগুনের লালচে রং আকাশে একটু একটু ছড়িয়ে যাচ্ছে, সেই সাথে মানুষের মৃদু আওয়াজ। আমি চিৎকার করে লোকজন ডাকলাম। ভাইয়া জেগে থাকায় ছুটে এলো। ভাইয়া দমকল বাহিনীকে ফোন করতে গেলে আমি বললাম,
ভাইয়া, লুনা একা আটকে গেছে, এখনো আগুনের টের পায়নি, ওকে বাঁচাতে হবে। আগুন পর্ব নেবানো হলো দ্রুতই। লুনা সত্যিই ঘুমিয়েছিল, আর ওর বাবা মা বাড়িতে ছিল না। কিন্তু সেই ঘটনার পর আমার জীবনে আঁধার নেমে এলো। বাবা জিজ্ঞেস করলেন, তুই কি করে জানলি ফাহিম? আমি এবারও উত্তর দিতে পারলাম না। অবচেতন মন বারবার বলছিল, ফাহিম, কাউকে কিছু বলিস না। আমার চুপ থাকার কারণ হিসেবে সবাই ভেবে নিল আমি অলৌকিক ক্ষমতার অধিকারী। এই ঘটনার পর সবাই আমাকে ভয় পেতে শুরু করলো। কেউ কেউ বলে আমার সাথে জিন আছে, আবার কেউ কেউ ভাবে হঠাৎই এক অদ্ভুত ক্ষমতা আমি লাভ করেছি। আমার মা দিনরাত কাঁদে, বাবা বাড়িতে পীর ফকির নিয়ে আসে, তারা আমাকে দেখে, পানি পড়া মাদুলি তাবিজ দিয়ে যায়, আর আমি মাকে খুশি করতে সেগুলো ব্যবহার করি। বাবার করা নির্দেশে ভাইয়া আমার ঘরে প্রতিদিন থাকতে শুরু করে। একটা ব্যাপার খেয়াল করেছি, ভাইয়া থাকাকালীন সময় এই কণ্ঠস্বর আমি শুনিনি। এক রাতে ভাইয়া কিছু সময়ের জন্য বাথরুমে গেলে আবারও সেই ফিসফিস কণ্ঠস্বর আমি শুনতে পাই। এবার আর আমি ঘুমের মধ্যে শুনিনি, জেগেছিলাম। এই কণ্ঠস্বর শোনার আগে আমি ঝুমঝুম একটা শব্দ শুনলাম, তারপরেই কানের কাছে একটা বাতাস টের পেলাম, এরপরই সেই গা ছমছম কণ্ঠস্বর, ফাহিম, বড্ড দেরি হয়ে গেছে, দুটো প্রাণ শেষ হয়ে গেছে, রুবা আর ওর অনাগত বাচ্চাটা মরে গেছে। আমাদের বাড়িটা সাভারের হেমায়েতপুর। যদিও এই বাড়িতে আমরা এসেছি বছর দুয়েক হয়েছে, কিন্তু এই 2 বছরের মধ্যে এরকম কোনো সমস্যা এর আগে এ বাড়িতে হয়নি। হঠাৎ এমন হওয়ায় মা বাবা দুজনেই খুব বিচলিত হলেন। রুবা আপুকে নিয়ে শুরু হলো কানাকানি। রুবা আপুর বাবা খুব চটে গেলেন, দোষ চাপালেন আমার মায়ের উপর। মায়ের অসচেতনতার জন্য রুবা আপু এমন করেছে। এসব ঘটনায় মা আরও ভেঙে পড়েন। সংসারে সব কাজকর্ম কাজের লোকের কাছে রেখে মা শুধু জায়নামাজে বসে থাকেন। আমাকে দেখলে হু হু করে কেঁদে ওঠেন। এলাকায় রুবা আপুর নামে নানান মানুষ নানান কথা বলেন, কিন্তু রুবা আপুর অনাগত সন্তানের কথা কেউ জানেন না, সেটা শুধু আমি জানি। কিন্তু আমি কাউকে বলতেও পারছি না। আমি বললে সবাই জানতে চাইবে, আমি কি করে জানলাম? তাই আমার কাজ হলো সবার আচরণ লক্ষ্য করা। রুবা আপু মারা যাওয়ার পর বেশ কিছু ব্যাপার আমার চোখে পড়ল। তার মধ্যে আমার ভাইয়ার আচরণটা একদম চোখে লাগার মতো। যেমন, যে রাতে রুবা আপু মারা গেল সে রাতে ভাইয়া বেশ স্বাভাবিক ছিলেন। আমি যখন অশরীরী কণ্ঠস্বর শুনে কাঁপতে কাঁপতে রুবা আপুর ঘরে গেলাম, তখন ভাইয়াও এলেন। আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ফাহিম? আমি কাঁদতে কাঁদতে বললাম, কেন যেন মনে হচ্ছে রুবা আপুর খুব বিপদ। ভাইয়া এরপর রুবা আপুর ঘরে ধাক্কা দিলেন। এর আগে দরজা ভাঙ্গা হয়েছিল বলে সিটকিনি ছিল না। একটু জোরে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। রুবা আপু তখন ফ্যানের সাথে ঝুলে আছে। আমি দেখে আর্ত চিৎকার করলেও ভাইয়া নিজেকে সামলে নিলেন। আমাকে বললেন, তুই তো আগে থেকেই জানতি রুবা মরে গেছে, তবুও কেন ভেঙে পড়ছিস? ওই সময় এই কথা নিয়ে ভাবার মতো মানসিক পরিস্থিতি আমার ছিল না। তবে যেদিন রুবা আপুর বাবা বাড়ি এসে থানা পুলিশের ভয় দেখালেন, সেদিন ভাইয়া বিড়বিড় করে বলল, বাটপার, ধুরন্ধর, টাকা পেয়ে সব ভুলে যাবে। ঘটনাও ঘটল তাই। রুবা আপুর বাবা আমার বাবার থেকে 1 লাখ টাকা নিলেন। এই ঘটনার পর আমি ভাইয়ার সাথে কথা বলতে গেলাম। ভাইয়াকে জিজ্ঞেস করায় সে হাই তুলে বলল, তোর কি সন্দেহ? তোর মানবী আমাকে এসে সব জানিয়ে গেছে। আমি বললাম, না হলে তুমি জানলে কি করে? বাতাসে জেনেছি। বাতাসে কি করে জানলে? যেভাবে তুই জানলি। আমার খুব রাগ হলো। আমি কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করলাম। ভাইয়া শান্ত গলায় বলল, এটা একটা কমন সেন্সের ব্যাপার। আমি বললাম, কিভাবে? দেখ, এই যে তুই একটা গল্প বানালি যে তোকে কেউ একজন কানে কানে সব খবর বলে যায়, এটা যে আজগুবি গল্প, সেটা যেমন সবাই জানে, তেমনি এটাও জানে যে রুবাই একই রকম ঘটনা আবারও ঘটাবে। আমি স্তব্ধ হয়ে গেলাম। অবিশ্বাস্য গলায় বললাম, আমি আজগুবি গল্প বানিয়েছি? ভাই হো হো করে হেসে উঠে বলল, তা নয় তো কি, সত্যিই কেউ এসে তোর কাছে সব বলে যায়, কখন কি হবে? আমি অবাক চোখে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। ভাইয়া হাসি থামিয়ে বলল, শোন ফাহিম, গ্যাস লিকের ঘটনাটা তুই প্রথম যখন বলেছিস তখনই আমার সন্দেহ হয়েছে। আমাদের বাড়িতে মমিনা ভুয়া যে আছে, তার কাজ হচ্ছে ভুলে যাওয়া রোগ। সেদিন ও গ্যাস বন্ধ করতে ভুলে গেল, আর তুই হয়তো কোনো একটা কাজে নিচে গিয়েছিস, তখন গন্ধ পেয়ে ঘরে চলে এসে গল্পটা বানালি। তারপর বলি, দক্ষিণ পাড়ার আগুন লাগার কথাটা
দক্ষিণ পাড়ায় আগুন লাগার ব্যাপারটা তুই জানলি তোর ঘরের বারান্দায় গিয়ে। বারান্দা থেকে স্পষ্ট আগুনের লালচে রং দেখা গেছে। আর রইল রুবার কথা। হতে পারে সেদিন রাতে তুই রুবার ঘরে কোনো একটা কাজে গেলি। রুবা দরজা খুলছে না দেখে তুই ভেবে নিলি রুবার বিপদ। আর রুবার ইনসমনিয়া আছে, সেটা সবাই জানে। রুবা দরজা খুলছে না দেখে সবাই কিন্তু ভেবেছে ভিতরে কিছু একটা ঘটেছে। আর রুবার মৃত্যু, সেটা তো সবাই জানে যে রুবা আবারও সুইসাইড করবে। ওর পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা মরে গেছে। আর যে ছেলেটার সাথে প্রেম ছিল সে বিয়ে করবে না, তাই ও মরেছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। ভাইয়া এ কথা যে শুধু আমাকে বলেছে তা নয়, বাকি সবাইকেও এই কথা বলেছে। বাবা সব শুনে আমাকে খুব বকাবকি করলেন। মাও অনেক কিছু শুনিয়ে গেলেন। ভাইয়া আরও বললেন এসব আমি করেছি সবার অ্যাটেনশন পাওয়ার জন্য। আমি কাউকে বিশ্বাস করাতে পারলাম না। দিন দিন ডিপ্রেশনে অসুস্থ হতে লাগলাম। ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করলাম। একদিন ইরাও দেখা করতে এসে মায়ের কাছ থেকে সব শুনে আমাকে বলল ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে। দিনে দিনে আমি নিজেকে গুটিয়ে নিলাম। রুবা আপুকেও ভুলে গেলাম এক সময়। আর ওই কণ্ঠস্বর আর শুনতেও পেলাম না। আমার ওই রকম অবস্থা দেখে ভাইয়া একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলেন। এবারের সাইকিয়াট্রিস্ট ভদ্রলোককে আমার খুব পছন্দ হলো। ভদ্রলোক আমার সব কথা শুনলেন, শুনে বললেন আপনার সাথে যেটা হয়েছে সেটার মধ্যে না আছে কোনো রহস্য, আর না আছে কোনো ভৌতিক ব্যাপার। এটা হলো সিক্স সেন্স। মস্তিষ্কে যখন চাপ কম থাকে তখন অনেক সময় মানুষের সিক্স সেন্স প্রবল হয়। যারা নিয়মিত মেডিটেশন করেন কিংবা দীর্ঘদিন করেন তাদের সাথে এই ধরনের ব্যাপার অহরহ ঘটে। আপনি যাদের বিপদের কথা বললেন এরা প্রত্যেকেই আপনার কাছের মানুষ। অবচেতন মন এদের কথা ভেবেছিল বলেই আপনার সিক্স সেন্স বলছিল এদের বিপদ। যেমন ধরুন লুনা মেয়েটার মা বাবা বাড়িতে নেই, সেটা আপনি কোনোভাবে জানতেন। তাই যখন আগুনের ব্যাপারটা চোখে পড়ে তখন আপনার অবচেতন মন জানান দেয় যে লুনার বিপদ। রুবার ব্যাপারটাও তেমন। রুবার বিষণ্ণতা আপনার অবচেতন মনে প্রভাব ফেলে। তাই আপনি মাঝরাতে রুবার ঘরে যান। সাইকিয়াট্রিস্টের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো অপশন আমার হাতে নেই। আমার কাছে কোনো প্রমাণও নেই, তাই চুপচাপ মেনে নিলাম। আমি এরপর একা একা থাকতে শুরু করলাম। বাড়ির লোকের সাথে কথা বলাও কমিয়ে দিলাম। কথা যা বলার তা একটু রুবা আপুর সাথেই বলতাম। কিন্তু রুবা আপুও নেই, তাই সব সময় মন খারাপ লাগে। তাই কিছুদিন পর থেকে ইউনিভার্সিটিতে যেতে শুরু করলাম। ইউনিভার্সিটিতে এই ব্যাপারটা ইরা ছাড়া আর কেউ জানতো না। ইরাও আর কাউকে বলেনি, তাই আমার জন্য সুবিধা হলো। না হলে বন্ধুদের উপহাসে ইউনিভার্সিটি যাওয়াও বন্ধ করতে হতো। আস্তে আস্তে ডিপ্রেশন কাটিয়ে আমি স্বাভাবিক হলাম। নিয়মিত ক্লাস, এক্সাম এসব নিয়েই ব্যস্ত থাকতে লাগলাম। বাড়ির পরিবেশ আবারও স্বাভাবিক। মমিনা বুয়াকে কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তার বদলে আনা হয়েছে অল্প বয়সী এক মেয়ে হেনাকে। হেনা কাজ করতে গিয়ে এটা ওটা ভেঙে ফেলে, রান্নায় ঝাল মরিচ বেশি দেয়। সেটা নিয়ে মা হেনার সাথে খিটখিট করে। তারপর আবারও হেনাকে কাজ শেখাতে লেগে পড়ে। ভাইয়া তার প্রেমিকার সাথে রাত জেগে কথা বলে আর দিনের বেলা ঘুমায়। বিকেলে বাবার কারখানায় একবার সৌজন্য রক্ষায় যায়। আর বাবা বরাবরের মতো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। ঘরে থাকলে এটা ওটা খাওয়ার জন্য ফরমাইশ দেন আর টিভিতে বাংলা সিরিয়াল দেখেন। মোট কথা রুবা আপুকে সবাই খুব দ্রুতই ভুলে গেল। সবাই যাপিত জীবনে অভ্যস্ত হয়ে গেল, কিন্তু ভুলতে পারলাম না শুধু আমি। খাওয়ার টেবিলে রুবা আপুর চেয়ারটা দেখলে আমার বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। নাকে মুখে খাবার গুজে দ্রুত প্রস্থান করার চেষ্টা করি। সেমিস্টার ফাইনাল শেষে বন্ধুরা মিলে প্ল্যান করলো ঘুরতে যাওয়ার। আমিও রাজি হলাম, কারণ বাড়ি থেকে বেরিয়ে অন্তত নিঃশ্বাস নেওয়ার জায়গা তো পাওয়া যাবে। ভাইয়াও বললেন হ্যাঁ যা, দেখ এবার একটা প্রেম করতে পারিস কিনা, তাহলে রাতে আর কেউ ফিস ফিস করে কথা বলবে না। আমি ভাইয়ার কথার উত্তরে কিছু বললাম না। ব্যাগপত্র গুছিয়ে বিছানায় শুয়ে পড়লাম। একটু তন্দ্রা ভাব আসতে আবারও সেই কণ্ঠস্বর শুনতে পেলাম। আবারও সেই অদ্ভুত গা ছমছমে অনুভূতি। এবারের কণ্ঠস্বর আরও বেশি আস্তে, ফিস ফিস করে বলা, ফাহিম যেও না, ফাহিম যেও না। ভয়ে আমি কাঁপতে শুরু করলাম, কিন্তু চিৎকার করলাম না। জড়িয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলাম কে আপনি। কণ্ঠস্বর থেমে গেল। একটু পর টেনে টেনে বলল ফাহিম, তোমার বিপদ। আমি আবারও জিজ্ঞেস করলাম কে আপনি বলুন। কণ্ঠস্বর থেমে যায়, আর কোনো কথা আসে না। আমি আরও 40 মিনিট বসে রইলাম, কিন্তু কিছু শুনতে পেলাম না। পরদিন আমরা গাবতলী থেকে সাতক্ষীরার বাসে উঠলাম। নাইট কোচের বাস স্ট্যান্ড থেকে রাত 11টায় ছাড়লো।
বাসে হই হট্টগোল করে সবাই যখন একটু ঘুমে আচ্ছন্ন হলো, তখনই বাসটা তীব্র ঝাঁকুনি দিয়ে পড়ে গেল। প্রচণ্ড মাথা ব্যথায় আমি মা গো বলে চিৎকার করলাম। আধো অচেতন অবস্থায় টের পেলাম একটা কোমল হাত আমাকে টেনে বের করছে। এরপর আর কিছু মনে রইল না। আমার যখন জ্ঞান ফিরলো, তখন বাবা মা দুজনেই মাথার পাশে বসে কাঁদছেন, আর ভাইয়া আমার পায়ের কাছে দাঁড়ানো। আমাকে চোখ খুলতে দেখে ভাইয়া উদ্বিগ্ন গলায় বলল, ওই তো ফাহিমের জ্ঞান ফিরেছে। বাবা মা আমার জ্ঞান ফিরেছে বলে ব্যস্ত হয়ে পড়লেন। আমি জিজ্ঞেস করলাম, আমাকে এখানে কে এনেছে? কেউ বলতে পারলো না কে এনেছে। অ্যাম্বুলেন্সে করে অন্য রোগীদের সাথে নিয়ে আসা হয়েছিল, অথচ আমার স্পষ্ট মনে পড়ে কেউ একজন আমায় টেনে বের করেছিল। আমি কাউকে এ ব্যাপারে বললাম না। বন্ধুদের খবর নিতে গিয়ে জানলাম ইরার পা ভেঙে গেছে, আর মাথাও ফেটে গেছে অনেকখানি। বাকিরাও আমার মতো অবস্থা। আল্লাহর রহমতে কেউ মারা যায়নি। তবে বুলবুল নামে আমাদের যে বন্ধুটা ছিল, ওর নাকি মাথা চোখে কাজ ঢুকে গেছে। ভয়াবহ অবস্থা। সপ্তাহ দুয়েক হসপিটালে থেকে আমি বাড়ি আসলাম। মা একটু সময়ের জন্যেও কাজ ছাড়া হয় না, আর আমি সুযোগ খুঁজে বেড়াই রাতে একা থাকার। অনেক কষ্টের পর একা থাকার সুযোগ পেয়ে গেলাম। বাবার হঠাৎই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ায় সেদিন আর রাতে মা থাকলেন না। আমি সেই রাতে অনেকক্ষণ জেগে রইলাম, কিন্তু সেই অশরীরী কণ্ঠস্বরের হদিস পেলাম না। শরীরের ক্ষত পুরোপুরি সেরে ওঠেনি বলে মা ঘর থেকে বের হতে দেন না একদমই। সারাদিন ঘরে শুয়ে টিভি দেখে সময় যেন আর কাটতেই চায় না। হঠাৎ একদিন আমাকে অবাক করে দিয়ে লুনা দেখতে আসলো। লুনাকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না, কারণ লুনা স্বভাবে বেশ কঠিন আর নিষ্ঠুর। লুনা আমাকে দেখে হেসে বলল, শুনলাম তুমি নাকি আজকাল ভূত দেখো, আর ভূত নাকি এসে সব ভবিষ্যৎ বলে যায়। আমি দাঁতে দাঁত চেপে লুনাকে সহ্য করলাম। নেহাত বাড়ি পর্যন্ত এসেছে বলে চুপ করে থাকলাম। লুনা আরও কিছুক্ষণ ঠেস দিয়ে কথা বলে যাওয়ার আগে বলল, যাই, আমার আবার কম্পিউটার কোচিং আছে, আর তোমার ভূতকে আমার হয়ে থ্যাঙ্কস বলে দিও। আমি মনে মনে লুনাকে অসাব্য গালি দিলাম। ভাগ্যিস মনের কথা লুনা শুনতে পেল না। লুনা চলে যেতেই আবারও সেই অশরীরী কণ্ঠস্বর, তবে এবার অনেকটা স্পষ্ট, আমাকে বলল, ফাহিম, লুনা একটা বাজে মেয়ে, ও এখন কম্পিউটার ক্লাসে যাচ্ছে না। আমি এবার আগের থেকেও বেশি ভয় পেলাম, তবুও নিজেকে সামলে নিলাম দ্রুত। রাগী গলায় বললাম, আপনি যদি আমার সামনে না আসেন, তাহলে আমি আত্মহত্যা করব। আমার ওষুধের কৌটোয় কিন্তু কিন্তু ঘুমের ওষুধ আছে। কিছু সময় পিনপতন নীরবতা, তারপর রিন রিনে হাসির শব্দ পেলাম বারান্দা থেকে। আমি তাকিয়ে দেখলাম একটা মেয়ে এগিয়ে আমার ঘরের দিকে আসছে। এমনভাবে আসলো যেন মনে হলো পাশের ঘর থেকে এসেছে। আমি ভয় পেলাম খুব, হাত পা কাঁপছে অনবরত। মেয়েটা আমার সামনে এসে সহজ সাবলীলভাবে বলল, এত বিশ্রী গালি কোথা থেকে শিখলে ফাহিম? আমার গলা শুকিয়ে গেছে, মুখে থু থু জমছে। ফুল স্পিডে ফ্যান চলা সত্ত্বেও সমানে ঘামতে শুরু করলাম। অস্ফুট স্বরে মাকে বার দুয়েক ডাকলাম। মনে পড়ল মা নতুন কাজের মেয়েটাকে নিয়ে সামনের বাজারে গেছেন। ভয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফিরতেই দেখি মেয়েটা সামনের চেয়ারে বসে আছে। আমি উঠে বসে জগ থেকে পানি খেলাম। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি অনু। আমি বোকার মতো জিজ্ঞেস করলাম, আপনি কি ভূত? মেয়েটা নির্বিকার গলায় বলল, হ্যাঁ, আমি 2 বছর আগে মারা গেছি। আমি বিশ্বাস করলাম না। বললাম, আপনি মিথ্যা বলছেন। সায়েন্স বলে ভূত বলে কিছু নেই। তোমার বিজ্ঞান তো আল্লাহকেও বিশ্বাস করে না। তাদের ভাষ্য মতে পৃথিবী সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। তুমি কি বিশ্বাস করো সেটা? আমি শুকনো ঢোক গিললাম। বললাম, আপনি আমার কাছে কি চান? আমার কিছুই চাওয়ার নেই। তাহলে আমার আশেপাশে কেন থাকেন? মেয়েটা মৃদু হাসলো। আবারও সেই ফিস ফিস কণ্ঠস্বরে বলল, তোমাকে বাঁচানোর জন্য। কিন্তু কেন? ভালো লাগে তাই। আমি এরপর কিছুক্ষণ চুপ করে রইলাম। মেয়েটা হঠাৎই বলল, আজ গেলাম। আমি স্থির চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা বলল, ফাহিম, শোনো, লুনা মেয়েটা বাজে মেয়ে। রোজ কম্পিউটার ক্লাসের নাম করে ওর ছোট বোনের টিচারের বাসায় যায়। তুমি ওই মেয়েটাকে পছন্দ করো বলে তোমাকে সাবধান করলাম। আমি অবাক হয়ে গেলাম। লুনার প্রতি আমার দুর্বলতা আছে, সেটা সত্যি। আর লুনা আমাকে পাত্তা দেয় না বলে ওর উপর রাগও আছে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? অনু। আমার এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি যে। আবারও আসবো। কোনো রকম পাগলামি করো না, সামনে তোমার ভাইয়ের বিয়ে। এইটুকু বলে হঠাৎই যেন গায়েব হয়ে গেল। মেয়েটা যেতেই ভাইয়া ঘরে ঢুকে বলল,
কার সাথে কথা বলছিলি ফাহিম? আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। কি হলো? কার সাথে কথা বলছিলি? ভাইয়া, তুমি কি ওই আপুটাকে বিয়ে করছো, যার সাথে রোজ রাতে কথা বলো? ভাইয়ার মুখ রক্তশূন্য হয়ে গেল। আমতা আমতা করে বলল, তোকে কে বলেছে এসব? আমি ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বললাম, বিয়েতে কি খাসির রেজালা হবে? ভাইয়ার বিয়ের খবর মা বাবার কান অবধি নিয়ে গেলাম। বিয়ের 2 দিন পর বাবা মা দুজনেই মেনে নিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, ভাইয়া বিয়ে করেছে এক রিক্সাওয়ালার মেয়েকে। মেয়ের বাড়ি মোহাম্মদপুর। মকবুল হোসেন কলেজে অনার্স পড়ছে। মেয়ের বাবা রিক্সা চালায় আর মা চায়ের দোকানে কাজ করে। মা প্রায়ই মূর্ছা গেলেন বউ দেখে, বাবাও আহত হলেন, কিন্তু তবুও দুজনে মেনে নিল। এই প্রথম বাড়ির পরিবেশে আমার বেশ মজা লাগতে শুরু করলো। আমি মনে মনে চাইলাম রাতে অনু আসুক। অনুর কাছে অনেক কিছু জানার আছে। রাতে সত্যিই অনু এলো। এসে বলল, তোমার কাজে আমি সন্তুষ্ট হয়েছি ফাহিম। ওয়েল ডান মাই ডিয়ার। আমি গলার শ্লেষ্মা পরিষ্কার করে বললাম, আপনার কাছে একটা ব্যাপার জানার ছিল। আমি জানি তুমি কি জানতে চাও। কিভাবে জানেন? কার মনে কি আছে আমি সব জানি। কেন যেন হঠাৎই আমার ভয় কেটে গেল। আমি বললাম, আচ্ছা বলুন তো, আমাদের বাড়ির মানুষগুলোর মনে কি চলছে? তোমার মা এখন আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের কথার ভয়ে তটস্থ হয়ে আছেন। মনে মনে 2 বার তোমার ভাইয়ের বউকে খানকি বলে গালি দিয়েছেন। তোমার বাবা ভাবছেন তার বিজনেস নিয়ে। কিছুদিন আগে আশুলিয়ায় একটা জমি কিনেছেন, সেটা নিয়েও ঝামেলায় আছেন। আর তোমার ভাবি মনে মনে বিরক্ত হচ্ছেন তোমার ভাইয়ের উপর। কেন বিরক্ত হচ্ছেন সেটাও বলবো না? লজ্জায় আমার 2 কান লাল হয়ে গেল। আজ ভাইয়ার বাসর রাত শেষ হয়নি। তোমাদের কাজের মেয়েটা বেশ দুরন্তর। কাল সে তোমার মানিব্যাগ থেকে 47 টাকা চুরি করেছে। আজ রাতে তার প্ল্যান হলো তোমার ফোন চুরি করে তোমার ভাবির মাথায় দোষ চাপাবে। আমি চোখ কপালে তুলে বললাম, কি সাংঘাতিক! হ্যাঁ, এই মেয়েটা প্ল্যান করেছে তোমাকে বিয়ে করবে। আমি বিস্মিত গলায় বললাম, কি? হ্যাঁ, অনেকদিন থেকে প্ল্যান ছিল রাতে তোমার ঘরে এসে জামা কাপড় খুলে তোমার পাশে শুয়ে থাকবে। তারপর ক্ষতিপূরণ হিসেবে মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি চলে যাবে। কিন্তু তোমার ভাই বস্তিতে বিয়ে করায় তার প্ল্যান বদলে গেছে। আমি খুব খুব করে 2 বার কাশলাম। আর কিছু জানতে চাও? আমি কি বলবো খুঁজে পেলাম না, কিন্তু চাইছিলাম মেয়েটা অনেকক্ষণ থাকুক। আমি বললাম, আমার মনে কি চলছে বলুন তো? গত 3 দিন ধরে তোমার মনে শুধু দুটো শব্দই ঘুরছে, অনু। আমি হতবুদ্ধি হয়ে বসে রইলাম। অনুর কথার সত্যতা যাচাইয়ের জন্য আমি মাকে হিনার টাকা চুরির ব্যাপারটা বললাম শুধু। মা শুনে হিনার জামা কাপড়ের পোটলা খুঁজতে গেলেন। পোটলা খুঁজে ঘরের অনেক কিছুই পাওয়া গেল। রুবা আপুর কসমেটিক্স থেকে শুরু করে মায়ের পছন্দের টি সেট থেকে একটা কাপও পাওয়া গেল। মা সেটা নিয়ে রীতিমতো কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু করলেন ঘরের মধ্যে। হেনাকে 2-একটা চড় থাপ্পড় দিতেই হেনা সবটা স্বীকার করতে শুরু করলো। আমি মোটামুটি শিওর হলাম অনুর বলা কথাগুলো সত্যি। এরপর মনে মনে অনুকে ডাকলাম, কিন্তু অনু এলো না। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও অনুর দেখা পেলাম না। আমার মনটা খারাপ হয়ে গেল। অনু কি তবে ফের বিপদের সময় দেখা দেবে? বাড়িতে যতক্ষণ সময় থাকি ততক্ষণ পর্যন্ত আমার শুধু মনে হয় এই বুঝি অনু এলো। কিন্তু অনুর আসার নামগন্ধ নেই। নতুন ভাবের সাথে আমার মোটামুটি ভালোই সখ্যতা হলো। দেখলে হাসি বিনিময় করি। আমার খুব জানতে ইচ্ছে করে নতুন ভাবির মনে কি চলে, হেনার মনে কি চলে, আর মায়ের মনে কি চলে নতুন ভাবিকে নিয়ে। এসব জানার জন্য আমি মরিয়া হয়ে উঠি। কিন্তু অনুর দেখা পাওয়া মুশকিল হয়ে গেল। দিন 10 পর এক দুপুরে খাওয়া শেষে ঘরে ফিরে দেখি অনু বসে আছে আমার চেয়ারে। আমি যতটা খুশি হলাম ততটা প্রকাশ করলাম না। আমি অনুকে দেখে কপট রাগ দেখিয়ে বললাম, আপনি এতদিন কেন আসলেন না? আসার তো দরকার হয়নি। আমি আপনাকে কাজেই ডেকেছিলাম। আমার কাজ হলো তোমাকে আর তোমার আশেপাশের মানুষকে বিপদ থেকে বাঁচানো। আজ আবার কার বিপদ? লুনার। লুনার কি হয়েছে? লুনা একটা হোটেলে গেছে ওই স্যারের সাথে। ওখানে ওর জন্য বিপদ অপেক্ষা করছে। আমি কি করব এখন? তুমি লুনাকে বাঁচাবে। আমি বিস্মিত গলায় বললাম, আমি কিভাবে বাঁচাবো? তুমি লুনার বাবাকে নিয়ে ওই হোটেলে যাবে। আমি অবাক হয়ে বললাম, কি? হ্যাঁ, লুনা মেয়েটা ধুরন্ধর। এর বড় শিক্ষা হবে বাবা মায়ের সামনে আসল রূপ প্রকাশ করা। আমি একটা শুকনো ঢোক গিলে বললাম, আচ্ছা, কিন্তু কিভাবে? আমিও যাব তোমার সাথে। আমি তখন বললাম, আমার নিজের অনেক কিছু জানার আছে তোমার কাছে। আগে লুনার কাজটা শেষ করো।
লুনার বাবার কাছে আমি গেলাম সন্ধ্যার দিকে। বই নেওয়ার অজুহাতে লুনার খোঁজ করলাম। লুনার বাবা বলল, লুনার খোঁজ পাওয়া যাচ্ছে না সকাল থেকে। সকালে ইউনিভার্সিটি যাওয়ার নাম করে সেই যে বেরিয়েছে, আর ফিরে আসেনি। আমি অবাক হওয়ার ভান করে বললাম, লুনা তো ইউনিভার্সিটি যায়নি, বরং ওকে আশুলিয়ার দিকে যেতে দেখেছিলাম সকালে। লুনার বাবা আমার কথা বিশ্বাস করলেন, আর কিছু না জানতে চেয়ে আমাকে নিয়ে ছুটে চললেন আশুলিয়ার দিকে। উত্তেজনায় আমার বুক ধুরু ধুরু করছে। আমি জানি এই নাটকের পরের অংশ কি হতে যাচ্ছে। অনুর কথা মতো আশুলিয়ার এক সস্তা হোটেলে গিয়ে উপস্থিত হলাম। খোঁজ নিয়ে জানলাম লুনা ওই হোটেলে আসেনি। আমি বিস্মিত হলাম। লুনার বাবা আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। আমি ভয় পেয়ে গেলাম। চোখ বন্ধ করে বার দুয়েক অনুর নাম ধরে ডাকলাম। অনু ফিস ফিস করে বলল, এই তো আমি আছি। আমি মনে মনেই বললাম, এসব কি হচ্ছে? লুনা তো এখানে নেই। অনু চাপা হাসি দিয়ে বলল, আশেপাশেই আছে, খুঁজে বের করো। আমি লুনার বাবাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। লুনার বাবা চটে গেলেন আমার উপর। উনি মনে হয় সেন্সে ফিরে এলেন। বললেন, আমি আমার মেয়েকে এসব শিক্ষা দেইনি। আমার মেয়ের নামে এসব বানিয়ে বানিয়ে বলছো, লজ্জা করছে না? ঠিক তখনই ফিস ফিস কণ্ঠে অনু বলল, ফাহিম, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখে নাও। আমি আশেপাশে তাকিয়ে ভালো করে দেখলাম, হোটেলের কিছু দূরেই এক জায়গায় ভবন তৈরি হচ্ছে। আমি লুনার বাবাকে বললাম, আঙ্কেল, আমরা ওই দিকটাই একটু দেখি। লুনার বাবা চোখ পাকিয়ে আমার দিকে তাকালেও যেতে রাজি হলেন। ভবনটা হোটেল থেকে বেশ দূরে। আশেপাশে তেমন কোনো লোকালয়ও নেই। দোতলার অর্ধেক করা হয়েছে কেবল। একতলার ভিতরে ইট বালু স্তূপ করে রাখা। তার একপাশে নারী শরীর দেখে আমি থমকে গেলাম। সমস্ত শরীর কেঁপে উঠল। কিছু বলার আগেই অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখলাম মা মাথার পাশে বসে ইনিয়ে বিনিয়ে কাঁদছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, লুনা? মা সাপের মতো ফোঁস করে উঠে বলল, লুনা কি করেছিল তোর সাথে? আমি অবাক গলায় বললাম, আমার সাথে কি করবে? মা, শোনো, লুনা মোটেও ভালো মেয়ে ছিল না। ওর সাথে অনেকের প্রেম ছিল। মা সাথে সাথে আমাকে থাপ্পড় মেরে বলল, হারামজাদা, লুনাকে কেন মেরেছিস বল? আমি বিস্মিত গলায় বললাম, আমি লুনাকে কেন মারবো? মা আর কিছু বলতে পারলেন না, কাঁদতে লাগলেন শুধু। ভাইয়া বললেন, ফাহিম, শোন, লুনার লাশ পাওয়া গেছে, সেটুকু তো তুই জানিস। বিস্ময়ে আমি চোখের পলক ফেলতে ভুলে গেলাম। লুনা মরে গেছে বা যাবে এরকম কিছু তো অনু বলেনি। ও তো শুধু আমাকে বলেছিল লুনাকে বাঁচাতে হবে। ভাইয়া আবারও বললেন, লুনার লাশ পাওয়া গেছে কোথায় জানিস? আশুলিয়ায় বাবা যে নতুন বাড়িটা বানাতে শুরু করেছেন সেখানে। লুনা সেখানে গেল কি করে? আর তুই বা জানলি কি করে? আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। একটা কথাও বলতে পারলাম না। ভাইয়া গম্ভীর গলায় বললেন, দেখ ফাহিম, এই প্রশ্নগুলো কিন্তু পুলিশও করবে তোকে। আমাকে সব সত্যি বল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কিছু জানি না। অনু যা বলেছে তাই করেছি। ভাইয়া ভ্রু কুঁচকে বলল, অনুকে? মাও অবাক গলায় জানতে চাইলেন, এই অনুটাকে? আমি সব খুলে বললাম। সব শুনে ভাইয়া রাগী গলায় বলল, এখনো তুই এসব ভূত প্রেতের গল্প বলে যাবি? আমি ভয়ে দিশেহারা হয়ে গেলাম। পাগলের মতো কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। লুনার বাবা পুলিশকে আমার কথা বলেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এসে অনেক কিছু জানতে চাইলেন, যার একটারও যথাযথ উত্তর দিতে পারিনি। পুলিশ আমাকে থানায় নিয়ে গেল। বাবা মা দুজনেই অস্থির হয়ে গেল। বাবা পরিস্থিতি সামাল দিতে অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। হাজতে বসে আমি হাঁটুতে মুখ গুজে কাঁদছিলাম। তখনই অনু আমাকে বলল, ফাহিম, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি রেগে গিয়ে বললাম, সব তোমার জন্য হয়েছে। অনুর হাসির শব্দ শুনতে পেলাম। অনু বলল, সব কিছুই আগে থেকে ঠিক করা, আমার কিছু করার নেই। তোমার কথাতেই ফেঁসে গেলাম আমি। তুমি কেন বলনি যে লুনা মরে গেছে? অনেক ব্যাপার আছে যেগুলো আগে থেকে আঁচ করা যায় না। লুনার ব্যাপারটা তেমন ছিল। এখন আমাকে এখান থেকে বের করো প্লিজ। আচ্ছা, কিন্তু তোমাকেও কথা দিতে হবে যে তুমি আমাকে সাহায্য করবে। করব। উহু, ওভাবে না, শপথ করে বলো। শপথ করলাম। উহু, তোমার মায়ের নামে শপথ করো। আচ্ছা, শপথ করলাম। ঠিক আছে। বাবার ক্ষমতার জোরেই হোক আর অন্য কারণে হোক, আমি জেল থেকে ছাড়া পেলাম দিন তিনেকের মধ্যে।
প্রমাণ হলো যে লুনা যেদিন মারা গেছে সেদিন আমি ঘর থেকে বেরিয়েছি বিকেলের পর। আর পূর্বের ঘটনার কারণে এলাকার অনেকেই বলল যে আমার উপর ভালো জিনের আসর আছে বলে আমি সব ঘটনা আগে থেকেই টের পাই। কিন্তু পুলিশ সেসব জিন ভূত আমলে নিল না খুব একটা। কিন্তু লুনাকে যারা খুন করেছে তাদের মধ্যে একজনকে পুলিশ প্রমাণ সমেত হাতে নাতে ধরে ফেলেছে। লুনার ভাইয়ের ওই টিচারই সেদিন নির্জনে গিয়েছিল লুনাকে নিয়ে। হঠাৎ ফোন আসায় সে একটু দূরে চলে যায়, কিন্তু পিছু ফিরে আর লুনাকে দেখতে পায় না। এমনকি ফোন করেও লুনার ফোন বন্ধ পায়, তাই শেষমেশ ফিরে যায়। পুলিশ যাকে লুনার খুনের সন্দেহে আটক করেছে সে লুনার পূর্ব পরিচিত। তার সাথেও লুনার প্রেমের সম্পর্ক ছিল। লুনা কোনো কারণ ছাড়াই ছেলেটার সাথে সম্পর্ক শেষ করে, তাই ছেলেটা রিভেঞ্জ নেওয়ার জন্যই বন্ধুদের নিয়ে লুনাকে তুলে নিয়ে যায়। এসব কিছুই খুনি নিজে এসে স্বীকার করেছে। আমার কেন যেন মনে হলো অনু স্বীকার করতে বাধ্য করেছে বলেই ছেলেটা স্বীকার করেছে। আমি বাড়ি ফেরার পর বাবা মা ঘোষণা দিলেন যে আমাকে আর এদেশে রাখবেন না, আমেরিকা আমার মামার কাছে পাঠিয়ে দিবেন যত দ্রুত সম্ভব। আমি অনেক চেষ্টা করেও বাবা মাকে তাদের সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণও নড়াতে পারলাম না। রাগে দুঃখে আমার চোখে পানি এসে গেল। এই সব কিছু হয়েছে অনুর জন্য। অনু যেমন আমাকে দেখা দেয় তেমনি অন্যদেরও দিতে পারে না। তাহলে তো আর আমাকে ঝামেলায় পড়তে হতো না। আমার বিদেশে যাওয়া নিয়ে ভাইয়ারও সাপোর্ট ছিল। সে বলল লাইফে জটিলতা না চাইলে দূরে চলে যাওয়াই ভালো হয়। আমার ভীষণ রাগ হতে লাগলো। আমি মনে মনে অনুকে অনেকবার ডাকলাম, কিন্তু অনুর সাড়া পেলাম না। অনু এলো মাঝরাতে, কানের কাছে এসে ফিস ফিস করে বলল, ফাহিম আমি এসেছি। আমার ঘুম ভেঙে গেল সাথে সাথেই। আমি উঠে বসে জিজ্ঞেস করলাম, এবার তোমার শান্তি হয়েছে? অনু একটু হাসলো। সেই হাসির শব্দে আমার আরও রাগ লাগলো। আমি রাগী গলায় বললাম, তুমি আসলে কি চাও আমার কাছে? ফাহিম, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে আমাকে সাহায্য করবে। আমার মনে পড়লো প্রমিসের কথা। আমি বললাম, বলো তোমার কি চাওয়ার আছে? ফাহিম, আমার মৃত্যুটা যে স্বাভাবিক না সেটা কি তুমি বুঝতে পারছো? আমি বেশ অবাক হলাম। আসলেই তো, অনুর মৃত্যুর ব্যাপারে আমি তো কখনো কিছু জানতে চাইনি। আমি তোতলানো গলায় বললাম, তোমার মৃত্যুটা কিভাবে হয়েছে? আমি সুইসাইড করেছিলাম ফাহিম। আমি আবারও অবাক হলাম। বিস্মিত গলায় বললাম, কি? হ্যাঁ, আসলে সুইসাইড করতে বাধ্য হয়েছিলাম। কেন? সে এক লম্বা ঘটনা ফাহিম। যদি সমস্যা না থাকে তাহলে আমাকে বলো। বলবো ফাহিম, তোমাকে বলবো বলেই কিন্তু এত সব কিছু। মানে? আমি কিছু বুঝতে পারছি না। ফাহিম, তুমি আগে তোমার মনকে শক্ত করো। আমি এমন কিছু তোমাকে বলতে যাচ্ছি যেটা শোনার পর তোমার মন মানতে নাও চাইতে পারে। আমি কেমন যেন এক গোলক ধাঁধায় পড়ে গেলাম। কিছুই বুঝতে পারলাম না। তবে খুব ভয় লাগতে শুরু করলো। মন বলছে কিছু একটা খারাপ ঘটতে যাচ্ছে। অনু আবারও বলল, ফাহিম, তুমি হচ্ছ সরল মনের মানুষ। একদল মানুষ আছে যারা পার্থিব অপার্থিব কোনো কিছু নিয়েই ভাবে না, কোনো কিছুর মধ্যে কিন্তুও খুঁজে বেড়ায় না, জগতের কোনো ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট থাকে না। তুমি হচ্ছ সেই ধরনের মানুষ। আমি বিমূঢ় গলায় বললাম, আমি কিছু বুঝতে পারছি না। তুমি কোনো কিছু বুঝতে চাও না, তাই বুঝতে পারো না। আমি চুপ করে বসে রইলাম। অনেকক্ষণ পর বললাম, তুমি কি আমাকে ব্যাপারটা বলবে? আমি কিছু ভাবতে পারছি না। আমি আজ তোমাকে কিছুই বলবো না ফাহিম, শুধু একটা কথাই বলবো। তোমাদের বাড়িতে অনেক অনেক রহস্য আছে, তুমি সেটা বুঝতে পারছো না। কি রহস্য? একটা রহস্য হচ্ছে আমি মরে গিয়েছিলাম ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গিয়ে। আমি ছাড়াও আরও একজন এভাবে মারা গেছে। তাদের লাশ তোমাদের বাড়ির আশেপাশে আছে। তোমার কাজ হচ্ছে যে করে হোক সেটা খুঁজে বের করা। আমি স্তব্ধ হয়ে গেলাম। বললাম, আমি এসব কিভাবে করব? আমি এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছি অনু। উহু ফাহিম, এরকম কোনো কথা কিন্তু ছিল না। তুমি আমায় কথা দিয়েছিলে, তাই বলে এরকম? তাছাড়া তুমি বলে দিলেই তো ব্যাপারটা সলভ হয়ে যায়। আমি বলে দিলে যদি সলভ হতো তবে আমি আগেই বলে দিতাম। আমি চাই ব্যাপারটা তুমি নিজে থেকে সলভ করো। কিভাবে সেটা তুমি ভেবে বের করো। একটা তো ক্লু দাও অন্তত। অনু বিচিত্র ভঙ্গিতে হাসলো, হেসে বলল, তোমাদের বাড়ির সবচেয়ে রহস্য আছে কার মধ্যে জানো? কার মধ্যে? তোমার ভাইয়া। এটাই তোমার জন্য বড় ক্লু ফাহিম। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে সারা রাত বসে রইলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না।
অনুসহ আরও একজনের লাশ আমাদের বাড়ির আশেপাশে আছে, কিন্তু সেটা আমি কিভাবে খুঁজে বের করব? আর ভাইয়াকে নিয়ে কি ক্লু দিয়ে গেল? হঠাৎই আমার মাথা খুলতে শুরু করলো। আচ্ছা, অনু কিভাবে মারা গেছে সেটা তো আমি একবারও জিজ্ঞেস করিনি। ও বলেছে ও সুইসাইড করতে বাধ্য হয়েছে, কিন্তু সেটা কেন? আমি অনুকে অনেকবার ডাকলাম, বুঝলাম যে ও নিজে না চাইলেও আসবে না। আর ও যেহেতু আসছে না, সেহেতু বাকি রহস্য আমাকেই উদ্ঘাটন করতে হবে। আমি ওর দেওয়া ক্লু নিয়ে দিনরাত ভাবতে থাকি, ভাইয়াকে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু মিলাতে পারি না। দুদিন পর আমার চোখের সামনে হঠাৎই যেন সবটা পরিষ্কার হয়ে গেল। ভাইয়া রাতে ঘুমায় না। আগে ভাবির সাথে ফোনে কথা বলে সময় কাটাতো, আর এখন সময় কাটায় টিভি দেখে। এই ব্যাপারটা কি কাকতালীয়? রুবা আপু রাতে ঘুমাতো না, তার ঘুমের সমস্যা ছিল। প্রায়ই দেখা যেত সকালে গোসল করত রাতের ঘুম না হওয়ার জন্য। হঠাৎই চলচ্চিত্রের মতো চোখের সামনে একটা ব্যাপার ভেসে আসলো। যে রাতে গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটে, সে রাতে রুবা আপু বলেছিল দিলি তো ঘুম নষ্ট করে। আর দক্ষিণ পাড়ায় আগুন লাগার দিনও তো সে ঘুমিয়েছিল। তাহলে তার ইনসমনিয়ার ব্যাপারটা মিথ্যে। এসব ভাবার সময় হঠাৎই অনুর কণ্ঠস্বর শুনতে পেলাম, ওয়েল ডান ফাহিম, তুমি ঠিক দিকে যাচ্ছ। আমার অবস্থা পাগল পাগল হলো। এসব আমি কি আবিষ্কার করলাম? ভাইয়া আর রুবা আপু, সে আমি আর ভাবতে পারছিলাম না। টেনশন আর অস্থিরতায় অসুস্থ হয়ে পড়লাম। আমার মনে হলো এই রহস্য উদ্ঘাটন না করতে পারলে আমি পাগল হয়ে যাব। আমি ধরেই নিয়েছিলাম যে আমার রহস্য উদ্ঘাটনে অনু আমার পাশে থাকবে না। আমাকে রহস্য পর্যন্ত নিজে থেকেই পৌঁছতে হবে। অসুস্থ বলে ভাইয়া আমার খোঁজ নিতে এলো। ভাইয়াকে দেখি আমার চোখ মুখ শক্ত হতে শুরু করলো, মুখে থুতু জমতে শুরু করলো। ভাইয়া আমার গায়ে হাত রেখে বলল, কিরে, এখন কেমন আছিস? আমি চোখ মুখ শক্ত করে বসে রইলাম। ভাইয়া বুঝলো আমার কিছু একটা হয়েছে। বলল, তোর কি হয়েছে বল তো। মুড অফ। আমি সে কথার জবাব দিলাম না। ভাইয়া আবারও বলল, দেশ ছেড়ে যাবি বলে কি মন খারাপ? আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না, আর তো চিৎকার করে বললাম, কোথাও যাচ্ছি না আমি, কোথাও না। তোমার সব কুকীর্তি ফাঁস করে তারপর যাব। ভাইয়া ব্রু কুচকে জিজ্ঞেস করলো, আমার সব কুকীর্তি মানে? হ্যাঁ, আমি সব জানি। ভাইয়াও রেগে গেল এবার। চোখ দুটো টকটকে লাল হয়ে গেল। রাগী গলায় বলল, আমি কি এমন কাজ করেছি যে তুই সেটা জেনে গেছিস? আমি সব জানি, সব। কি জানিস তুই? তোমার আর রুবা আপুর ব্যাপারে। ভাইয়া থমকে গেলেন কয়েক সেকেন্ডের জন্য, থেমে একটু পর আবারও বলল, কি জানিস বল। তোমরা সবাইকে ধোঁকা দিয়েছো। একই বাড়িতে থেকে দুজন সবার আড়ালে প্রেম করেছো। এমনকি রুবা আপুর বাচ্চাটাও যে তোমার, সেটাও আমি জানি। ভাইয়া ফোঁস করে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমিও নিজের ব্যাপারে অনেক কিছুই জানলাম তোর থেকে। আমি স্তব্ধ হয়ে গেলাম। ভাইয়ার একটু আগে রক্তশূন্য মুখে যেন কৌতুক খেলা করছে। আমি রাগী রাগী ভাব গলায় এনে বলতে চেষ্টা করলাম যে আমার কথা উড়িয়ে দিয়ে লাভ নেই। কেন, তোর কাছে প্রমাণ আছে? আমি চুপসে গেলাম। সত্যিই তো আমার কাছে কোনো প্রমাণ নেই। যা বলছে সব তো অনুমানের উপর ভিত্তি করে। আমি শুকনো ঢোক গিললাম মাথা নিচু করে। ভাইয়া হো হো করে উচ্চস্বরে কিছুক্ষণ হেসে নিয়ে বলল, আগে সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করে দেখ। বুদ্ধিমান হলে নিজেই উত্তর বের করতে পারবি। ভাইয়ার অপমানে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন মরে যায়। তবুও কেন জানি ভাইয়াকে বিশ্বাস করতে পারছিলাম না। আজ অনুকে না ডাকতেই অনু চলে এলো। এসে বলল, তোমার ভাইয়া ঠিকই বলেছে। কি ঠিক বলেছে? সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখো, সব উত্তর পেয়ে যাবে। আমার খুব রাগ হলো। বললাম, তুমি কেন আমার সাথে এমন হেয়ালি করছো? কারণ আমি চাইছি সত্যিটা তুমি নিজে উন্মোচন করো। কিসের সত্যি? অনু বিচিত্র ভঙ্গিতে হাসলো। আমি মাথার চুল দু হাতে টানতে টানতে বললাম, তুমি কেন পরিষ্কার করে সবটা বলছো না? আচ্ছা, তোমাকে আরেকটা ক্লু দিই তাহলে। রুবা আত্মহত্যা করেছিল তোমার ভয়ে। আরেকটা কথা জেনে রাখো ফাহিম, তোমাদের বাড়িতে সবচেয়ে ভালো মানুষ হলো তোমার ভাই। আমি বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। অনু এসব কি বলছে? আমার ভয়ে রুবা আপু কেন আত্মহত্যা করতে যাবে? তবে কি রুবা আপু আমার ভবিষ্যৎ জানতে পারার ঘটনায় ভীত ছিল? কিন্তু কেন? হঠাৎই আমার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল এক অজানা আতঙ্কে। রুবা আপুর ভয় পাওয়ার কারণটা আমি বুঝতে পারলাম। রুবা আপুর বাচ্চার বাবা আমার পরিচিত কেউ ছিল বলেই কি সে ভয় পেয়েছিল?
ভাইয়াকে পরদিন দুপুরবেলা একা পাওয়া গেল। ভাইয়া আমাকে এড়িয়ে যেতে চাইলেও আমি ভাইয়ার মুখোমুখি হলাম। ভাইয়াকে বললাম, ভাইয়া, লাশ দুটো কোথায় আছে? ভাইয়া সামান্য চমকানোর ভান করে বললেন, কিসের লাশ? আমি ভাইয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, বাবা এই বাড়িতে যখন একা থেকেছেন তখন দুটো খুন করেছে। তার মধ্যে একজন হচ্ছে অনু। সে আমাকে বলেছে তার লাশ উদ্ধার করার জন্য। ভাইয়া যেন একটু অবাক হলেন না, চুপ করে রইলেন। বললেন, একটু ভালো করে খেয়াল কর তো ফাহিম, তাহলেই বুঝতে পারবি। রাগে আমার মাথা খারাপ হয়ে গেল। সবাই কেন আমার সাথে এমন হেয়ালি করছে? আমি কিছু বলতে যাব, তখনই ভাইয়া বলল, আমি নিরুপায় ফাহিম, আমি সব জানি কিন্তু বলতে পারবো না। কেন? ভাইয়া আমার চোখের দিকে তাকালো, চোখ মুখে এক অব্যক্ত যন্ত্রণার ছাপ। ভাইয়া বললেন, মায়ের মাথা ছুঁয়ে কসম খেয়েছি তাই। আমি রীতিমতো বজ্রাহত হলাম। তার মানে মাও জানে? আমাকে দেখে ভাইয়া বুঝে গেলেন যে আমার মনে কি চলছে। সে আমার হাত ধরে বলল, ফাহিম, আমাদের বাড়ির সবচেয়ে সহজ সরল মানুষটি তুই। তুই অনেক কিছুই বুঝিস না, কিন্তু আমিও নিরুপায়, তাই তোকে বোঝাতে পারি না। তবে সেই লাশ দুটো এই বাড়ির আশেপাশেই আছে। একটু খেয়াল করে খুঁজলেই পেয়ে যাবি তোর উত্তর। সারাটা দিন আমি এক ঘোরের মধ্যে কাটালাম। আমাদের বাড়ির সব রহস্য বাকিরা জানে, শুধু আমিই জানি না। আমাদের বাড়িটা উত্তরপাড়ার শেষ দিকের বাড়ি। এই বাড়ির পর আর কোনো বাড়ি নেই। অনেকটা দূরে। বাড়ি বানানোর কারণ হিসেবে বাবা বলেছিলেন যে তার নিরিবিলি পছন্দ। বাড়ির আশেপাশে অনেক ফলের গাছ লাগিয়েছেন বাবা। লিচু, কাঁঠাল, আম, লেবু, লটকন সব ধরনের গাছই লাগিয়েছে। ৩টা দিন আমি শুধু বাড়ির আশেপাশের সব কিছু দেখতে লাগলাম। কোথাও না কোথাও সেই খটকা নিশ্চয়ই পাওয়া যাবে। এসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে লেবু গাছতলায় এসে বসলাম। বাড়িটার দিকে তাকালাম। ৩ তলার ছাদ থেকে লাফিয়ে পড়লে বড় জোর হাত পা আর কিছু হাড়গোড় ভেঙে যাবে। তাহলে অনু কিভাবে মারা গেল? মাথাটা কেমন যেন ফাঁকা লাগতে শুরু করছে। আবারও কেমন যেন ক্লান্তও লাগছে। আকাশ পাতাল চিন্তা ভাবনার কারণেই বোধহয় ব্রেন ক্লান্ত হয়ে যায়। আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙল সন্ধ্যার দিকে। মায়ের ডাকাডাকির কারণে মা রাগারাগি করলেন এখানে এসে ঘুমানোর জন্য। আমি কোনো জবাব দিলাম না। কেন যেন কথা বলতেও ভীষণ ক্লান্ত লাগছিল। ঘরে এসে বারান্দায় বসে রইলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে আমার লেবু চা খেতে ইচ্ছে করলো। আমি নিচে নেমে গেলাম। মা জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস এই ঝড়ো বাদলের মধ্যে? লেবু পাতা আনতে যাচ্ছে মা, চা খেতে ইচ্ছে করছে। মা বিরক্ত গলায় বলল, ঘরে লেবু আছে, চা বানিয়ে দিচ্ছি। আমি আর গেলাম না, চায়ের জন্য অপেক্ষা করলাম। হঠাৎই মাথায় এলো, রুবা আপু কখনো গাছের লেবু খেত না, এমনকি ভাইয়াকেও খেতে দেখিনি। আমি মাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কোথায়? বউ নিয়ে কোথায় যেন গেল। মা, ভাইয়া কি লেবু খায়? মা চোখ তুলে তাকিয়ে বলল, কেন বলতো? আমি অস্থির গলায় বললাম, তুমি বলো না। বাজার থেকে আনলে খায়, গাছেরটা খায় না। আমার শরীর খারাপ লাগতে শুরু করলো। আমি হড়বড় করে বমি করতে শুরু করলাম। আমার জ্ঞান ফিরল পরদিন সকালে। বাবা হুংকার দিয়ে বললেন, বাড়িতে আর রাখবেনই না। বাড়িতে থাকলে আমি দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ব। আমি বুঝলাম যে আমার সময় কম। আমি অনুকে ডাকলাম। অনু আজ একবার ডাকতেই চলে এলো। আমি অনুকে জিজ্ঞেস করলাম, এখন আমি কি করব অনু? তোমার বিবেচনায় কি বলে? আমি পুলিশকে জানাবো সব। আচ্ছা অনু, তুমি কি আমাকে সবটা খুলে বলবে? আমি ঢাকা থেকে পালিয়ে এসেছিলাম আরাফাত নামের এক ছেলের সাথে, যে কিনা তোমার বাবার ফ্যাক্টরিতে কাজ করত। কথা ছিল বাড়ি থেকে আমি বেশি করে টাকা পয়সা আর গয়না নিয়ে আসব, কিন্তু সে সব কোনো কিছুই আনতে পারেনি। কয়েকটা জামা কাপড় ছাড়া আর কিছুই আনিনি। আরাফাতের হাতেও বাসা ভাড়া করার মতো টাকা নেই। তারপর তোমার বাবার শরণাপন্ন হলেন। তোমার বাবা এই বাড়িতে থাকতে বললেন। আমরা এখানে এসে নিচতলার এক রুমে সংসার পাতলাম। মাসখানেক পর তোমার বাবা বাড়িতে আসলেন। আরাফাতকে কি একটা কাজে পাঠিয়ে সে বসে রইলেন, কিন্তু তার উদ্দেশ্যহীন কথাবার্তা আর চাহনি কোনোটাই ভালো লাগলো না। এক সময় মুষলধারে বৃষ্টি শুরু হলো। সে বলল, আরাফাত আজ রাতে ফিরতে পারবে না, আর উনিও যেতে পারছেন না, উনি এখানেই থাকবেন। আমি ভয় পেয়ে উপরের একটা ঘরে চলে গেলাম, কারণ নিচে আমরা যে ঘরে থাকতাম সে ঘরের সিটকিনি নষ্ট ছিল। ঘরে এসে দরজা লাগানোর পর তোমার বাবা দরজা ধাক্কাতে শুরু করলো। এক সময় মনে হলো দরজা ভেঙে ফেলে উনি আসতে পারে। তাই আমি দৌড়ে ছাদের দিকে গেলাম। বৃষ্টি কেবল তখন একটু থেমেছে। আমি জানতাম যে
ওখান থেকে লাফিয়ে পড়লে আমি মারা যাব না। আমি ছাদ থেকে লাফ দিলাম। অনু এইটুকু বলে থেমে রইল। আমি জিজ্ঞেস করলাম, তারপর? তোমার বাবা ক্ষোভে কিংবা জেদে আমাকে মাটি চাপা দিল, বাড়ির কেয়ারটেকারকে ডেকে। এরপর আরাফাতকেও মেরে ফেলে ঝামেলা এড়ানোর জন্য। একইভাবে ওকেও মাটি চাপা দিয়ে রাখে। আমি দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেললাম। অনু বলল, সত্য কখনো চাপা থাকে না ফাহিম। তোমার ভাইয়া ব্যাপারটা জেনে গিয়ে খুব ঝামেলা করেছিল। এতে তার বিপদ বাড়তে পারে ভেবে তোমার মা তাকে চুপ করে দেয়। আর রুবা আপুর ব্যাপারটা, রুবার বাচ্চাটাও ছিল তোমার বাবার। রুবার ফ্যামিলিগত প্রবলেমের সময় তোমার বাবা কৌশলে সম্পর্ক স্থাপন করেন, এরপর ব্ল্যাকমেইল করে। তুমি পরপর দুটো ঘটনা জেনে যাওয়ায় রুবা ভয় পেয়েছিল যে কোনোদিন হয়তো তুমি ওর ব্যাপারটাও জেনে যাবে। তাই ও ভয় পেয়ে নিজেকে শেষ করে দেয়। আর তোমার ভাইয়া সারা রাত ফোনে কথা বলতো এই কারণে, কারণ সে জানতো যে রুবা এই ধরনের কাজ করতে পারে। আমি বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলাম। অনু আবারও বলল, সেদিন গ্যাস লিক করার কাজটাও রুবা করেছে ফাহিম। সে ডিপ্রিশিয়েট ছিল, তাই সে চাইছিল নিজে মরার সাথে সাথে সবাইকে মেরে ফেলতে। আমি মূর্তির মতো বসে সবটা শুনতে লাগলাম। আমি এই ব্যাপারটাই তোমাকে ব্যবহার করেছি, কারণ তোমার ভাইয়ার হাত পা বাঁধা ছিল। তাই তোমার বিশ্বাস অর্জনের জন্য আগাম বিপদ সংকেত দিতাম তোমাকে। আর লুনার ব্যাপারে তোমার বাবার কোনো হাত ছিল না। তবুও পুরনো ঘটনা তুলে আনার জন্য ওই বাড়িটি ব্যবহার করেছিলাম। আর লুনার মৃত্যু, তাতে আমার হাত নেই ফাহিম। পরিশিষ্ট, বাবাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় আমি তার সামনে ছিলাম না। আমি তখন নিজের ঘরে বসেছিলাম। ভাইয়া এসে বলল, ফাহিম, তুই কি সত্যি দেশ ছেড়ে যাবি? হ্যাঁ, প্লিজ আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি দেশ ছেড়েছিলাম অনেক বছর আগে, তারপর আর ফেরা হয়নি। বাবা ক্ষমতার জোরে ছাড়া পেয়েছিল বছর দুয়েক পরেই। সেই কারণেও আমি আর যাইনি। মা মারা গেছেন। ভাইয়া বলেছিল, এবারও আসবি না? আমি বলেছিলাম, না। এরপর অনেক দিন পরের কথা। আমি তখন ভার্জিনিয়া শহরের দুটো রেস্টুরেন্টের মালিক। এক সন্ধ্যায় বাঙালি এক মেয়ে এলো সোনালি রঙা শাড়ি পরে। নিজের দেশের লোক বলেই এগিয়ে গেলাম পরিচিত হতে। কিন্তু কাছ থেকে মেয়েটাকে দেখে আমি হতবাক হয়ে রইলাম। এটা তো অনু। মেয়েটা আমাকে দেখে হেসে বলল, হাই, আমি অনন্যা। অনু, আপনিও বুঝি বাঙালি? সমাপ্ত।